ঝমঝম করে পড়তে থাকা বৃষ্টির দিকে তাকিয়ে এবার মণিলাল বলে উঠল, আমার কথা যদি তোমরা একবার শুনতে তাহলে এমন অবস্থার মধ্যে পড়তে হতো না। তখনই বলেছিলাম আকাশের অবস্থা ভালো নয়, এমন সময় মরাটা নিয়ে শ্মশানে না যাওয়াই ভালো। মণিলালের থেকে একটু দূরে গোবিন্দ, কেশব আর শশীচন্দ্র বসেছিল। এবারে শশীচন্দ্র বলল, তুই এমন কথা কেন বলছিস? মৃতদেহ নিয়ে ঘরে বসে থাকাটাও তো কাজের কথা নয়। তাছাড়া হরিসাধন খুঁড়োর কেউ নেই, যা করার আমাদের গ্রামের লোকেদেরই করতে হবে। পাশের ঘরে এমন একটা মরা পড়ে থাকবে আর আমরা চুপ করে নিয়ে নিশ্চিন্তে রাত কাটাবো, সেটাও তো হয় না। আরে সে কথা আমি একবারও বলিনি। ঘরেই মরাটা থাকতো, আমরা রাত কাটিয়ে দিতাম, তারপর দিনের বেলায় আসতাম। কিন্তু শ্মশানে এমন ঝড় বৃষ্টির মধ্যে আমরা মরাটা পোড়াবই বা কী করে, আর এখান থেকে ফিরবই বা কী করে? কেশব মরা ছুঁয়ে বসেছিল। শ্মশানের পাশের এই ছোট চালা ঘরের মতো জায়গাটায় মরাটাকে একপাশে রাখা হয়েছে। বৃষ্টির ছাঁট এসে পড়লে মাঝে মাঝে কেশব সরিয়ে দিচ্ছে। এবার কেশব বিরক্ত গলায় বলল, ধুর, এমন বৃষ্টি যে শুরু হয়েছে, থামবার নামই নেই। আরে গোবিন্দ, তুই এমনভাবে বাইরের দিকে তাকিয়ে আছিস কেন? গোবিন্দ কিন্তু কোনো কথা বলছিল না। ঝমঝম করে বৃষ্টির মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে। শ্মশানেরই ছোট চালা ঘরের মধ্যে বসে ওরা চারজন অপেক্ষা করছিল। মাঝে মাঝে কেউ বিড়ি ধরাচ্ছে বটে, তবে ওইটুকুই, তাছাড়া কিন্তু আলোর কোনো দেখা নেই। গোবিন্দ দাঁড়িয়েছিল, কেশব মরা ছুঁয়ে বসে আছে, আর তার পাশে বসে আছে শশীচন্দ্র। এইবার মণিলাল একটু এগিয়ে গেল, তারপর গোবিন্দর কাঁধের উপর একটা হাত রেখে তাকে ডাকতে যেতেই গোবিন্দ পেছনের দিকে ফিরল, আর মণিলাল প্রচণ্ড একটা ভয়ে যেন ছিটকে সরে এলো পেছনে। গোবিন্দর চোখের মনি নেই, তার জায়গায় যেন কালো ঘুটঘুটে অন্ধকার বিরাজ করছে। মণিলাল তাকে ডাকতেই পেছন ফিরে গোবিন্দ একটা অদ্ভুত হাসি হাসল। গোবিন্দ, এই গোবিন্দ, তোর চোখের অবস্থা এরকম হলো কি করে রে? গোবিন্দ, গোবিন্দ, আমার কথা শুনতে পাচ্ছিস? গোবিন্দ পেছন ঘুরে দাঁড়িয়েছিল। বৃষ্টির জলটা তার কপাল আর মাথার চুল বেয়ে তীর তীর করে নিচে নেমে এসে পড়ছে। মুখটা অদ্ভুতভাবে হাঁ করা, মুখের ভেতর থেকে ছিটকে এসে মণিলালের গায়ে ঝাপটা দিচ্ছে। এত দূর থেকে ভালো করে ব্যাপারটা কেশব কিংবা শশীচন্দ্র কেউ বুঝতে পারেনি। মণিলাল ততক্ষণে ভয় পেয়ে যেন পিছিয়ে গেছে কয়েকটা পা। গোবিন্দ খিলখিল করে হেসে উঠে বলল, গোবিন্দর গলাটা কেমন যেন চাঁচা বাঁশের মতো তীক্ষ্ণভাবে ছুটে আসতে লাগলো। এই ঝড় বৃষ্টির শব্দের মধ্যে তার গলাটা আরো উচ্চ গ্রামের শোনালো। অনেকগুলো কাক একসঙ্গে চিৎকার করে মানুষের ভাষায় কথা বললে যেমন হবে, ঠিক তেমনটাই তার গলার আওয়াজ। সেই গলা শুনে শশীচন্দ্র ততক্ষণে বুঝতে পেরেছে যে কিছু একটা হয়েছে। সে আর অপেক্ষা না করে চট করে এগিয়ে গেল সামনের দিকে। কেশব মরাটা ছুঁয়ে বসে থাকলেও ভয়টা কিন্তু এবার তার মনের ভেতরেও থাবা গেড়েছে। মণিলাল ঠক ঠক করে কাঁপতে শুরু করেছিল। শশীচন্দ্রর হাতটা তার কাঁধের কাছে ধরতেই সে যেন একটা শক্তি পেল। এমন সময় সামনে থেকে গোবিন্দর হাসিটা আবার শোনা গেল। গোবিন্দ চালা ঘরের ভেতরেই মাটির উপরে বসে রয়েছে। দুটো পায়ের নিচে ধুতিটাকে মাটির উপর একেবারে শটান ফেলেছে। সে দুটো হাত মাটির উপরে রেখে খিলখিল করে হাসছে। কি হলো? কিছুই হয়নি রে, ওই মরাটাকে তোরা শ্মশানে পোড়াতে পারবি না। ওটাকে এখানে রেখে চলে যা, চলে যা এখানে রেখে। কেশব কোনো কিছুই বুঝতে পারছিল না। চালা ঘরের এক প্রান্তে দাঁড়িয়ে ওরা কথা বলছে, আর কেশব রয়েছে অন্য প্রান্তে। কিন্তু কিছু একটা ভয়ের ঘটনা ঘটেছে এটা সন্দেহ করেই কাঁপা কাঁপা গলায় চিৎকার করে বলল, হ্যাঁ রে গোবিন্দ, এই এ তো কি হয়েছে? তুই অমন করে কথা বলছিস কেন? হ্যাঁ, আমার কিন্তু ভয় করছে। এই অল্প অল্প হাওয়ায় মরাটাও কেমন যেন মাঝে মাঝে নড়ে উঠতে দেখছি বলে মনে হচ্ছে। এই গোবিন্দ, এই!
কেশবের ভয় পাওয়ার যথেষ্ট কারণ ছিল। মরাটা একেবারে খানিকটা বাইরের দিকে রয়েছে। হাওয়া বৃষ্টিতে সেটা কেঁপে কেঁপে উঠছে মাঝে মাঝে। গোবিন্দর গলার আওয়াজ, ওদের এমন অদ্ভুত কথাবার্তা, সবকিছু মিলিয়ে কেশবের মনে হলো যেন শুধু গোবিন্দ নয়, বাকি দুজনের মধ্যেও কিছু একটা পরিবর্তন ঘটে গেছে। আর ওই মরাটার মতো এক্ষুনি ওরা ঝাঁপিয়ে পড়ছে। শশীচন্দ্র অনেক কিছু বোঝে। সে মুহূর্তের মধ্যে বুঝে ফেলতে পারল যে খারাপ কিছু একটা এখানে ঘটেছে। তাই সে তাড়াতাড়ি এগিয়ে এসে গোবিন্দকে একপাশে সরিয়ে নিয়ে গিয়ে বলল, গোবিন্দ, এই গোবিন্দ, কি হয়েছে বল? গোবিন্দ, এই গোবিন্দ, এই গোবিন্দ, আমার দিকে তাকা। গোবিন্দ কিন্তু মুখ তুলল না। ততক্ষণে অদ্ভুতভাবে নিজের দুটো পায়ের মধ্যে দিয়ে সে মাথাটাকে মাটির সঙ্গে অদ্ভুত কায়দায় ঘষতে শুরু করেছে। ঠিক যেমন শ্মশানের পাশে থাকা গ্রামের কুকুরগুলো মাঝে মাঝে দুটো থাবার মধ্যে নিজের মাথা ঘষতে শুরু করে, তেমন ভাবেই। আর সেই অবস্থায় খিক খিক করে হাসতে হাসতে বলছে, তোরা চলে যা এখান থেকে, নাহলে 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 কারোর ভালো হবে না। চলে যা এখান থেকে, চলে যা বলছি। ওই মরাটাকে এইখানে রেখে চলে যা। শশীচন্দ্র বেশ বুঝতে পারল যে কোনোভাবেই হোক এই সময় শ্মশানের চালা ঘরের মধ্যে খারাপ কিছু একটা প্রবেশ করেছে। হয়তো মরাটায় দোষ লেগেছে, আর না হলে গোবিন্দর মধ্যে ভর করেছে কোনো খারাপ আত্মা। তাই সে তখনই আগুন জ্বালাতে বলল। ঝড় বৃষ্টির মধ্যে শ্মশানের চালা ঘরের মাঝে ডাঁই করে রাখা কাঠের ওপর থেকে একটা কাঠ নিয়ে এলো ওরা সবাই। সঙ্গে তেলও ছিল, মরা পোড়াবার জন্য এনেছিল। সেই তেল ঢেলে কাঠে আগুন ধরিয়ে গোবিন্দর দিকে এগিয়ে গেল ওরা। গোবিন্দর তখন চোখ মুখ লাল হয়ে গেছে, মুখ থেকে লালা ঝরছে। মাটির ওপর ঘষার ফলে মুখের একদিকের চামড়া উঠে মাংস উঠতে শুরু করেছে। শক্ত করে দুজনে পেছন থেকে ধরল তাকে। আর দড়ি ছিলই ওদের কাছে। সেই দড়ি দিয়ে চালাঘরের এক পাশে বাঁশের সঙ্গে গোবিন্দকে বেঁধে ফেলল ওরা। ততক্ষণে গোবিন্দ চিৎকার করতে শুরু করেছে, ছেড়ে দে আমায়, কাউকে ছাড়বো না, সব কটার ঘাড় ভেঙে খাবো। ছেড়ে দে বলছি, ছেড়ে দে আমায়। গোবিন্দকে কোনো রকমে সামাল দিল ওরা। কেশব এক সময় ভয়ে ভয়ে উঠে এসেছিল ওদের কাছে। গোবিন্দকে বাঁধা হয়ে গেছে। সে মাথা লুটিয়ে গড় গড় করে আওয়াজ করছে। ঠিক এমন সময় পেছন থেকে কেশবের চিৎকার শোনা গেল, আরে সর্বনাশ হয়ে গেছে! মরাটা কোথায় গেল? ওরা তিনজনে হতভম্বের মতো ফাঁকা খাটিয়াটার দিকে তাকিয়ে দেখছে। এমন সময় ঝড় বৃষ্টির মধ্যে বিদ্যুৎ চমকের আলোতে ওদের মনে হলো বেশ দূরে যেন একটা হাসির শব্দ শোনা যাচ্ছে। বাইরের দিকে তাকাতেই বিদ্যুতের আলোতে দেখতে পেল কি যেন একটা লম্বা ছায়ামূর্তি হাঁটতে হাঁটতে ওদের দিকে এগিয়ে আসছে। মাঝে মাঝে মৃতদেহে যে দোষ লাগে সেই দোষ কিন্তু বড় ভয়ানক। সেই দোষ কাটানো সহজ ব্যাপার হয় না। এর জন্য তিথি নক্ষত্র থেকে শুরু করে স্থান দ্রব্য অনেক কিছুই গুরুত্বপূর্ণ। তার মানে আপনি বলতে চাইছেন যে শ্মশানে মৃতদেহ নিয়ে যাওয়ার পরে খারাপ কিছু হতে পারে, কিন্তু মৃতদেহের সঙ্গে এমন কিছু হয় কেন? দেখো, মানুষের মৃত্যুর পর তার শরীর থেকে আত্মা বেরিয়ে যায়। সেই সময়টায় শরীর ফাঁকা হয়ে থাকে। সেই সময় আশেপাশে থাকা কোনো আত্মা সুযোগ বুঝে তার সেই মৃত শরীরের মধ্যে ঢুকে পড়তে পারে। একটা ব্যাপার তোমরা খেয়াল করে দেখবে, মৃতদেহ যতক্ষণ পর্যন্ত শ্মশানে নিয়ে যাওয়া হয় তার আগে পর্যন্ত তার পারিপার্শ্বিকে ধূপ ধুনো ঠাকুরের ছবি এমন অনেক কিছুই রাখা থাকে। আর তাছাড়া সব সময় তার আশেপাশে কেউ না কেউ থাকে। আর সবচেয়ে বড় কথা, অন্তত একজনকে মৃতদেহের খাট কিংবা মৃতদেহ ছুঁয়ে থাকতে হয় সব সময়, যাতে কোনো খারাপ আত্মা ওই সুযোগটা না পায় তার শরীরে ঢুকে পড়ার জন্য। জীবিত মানুষের স্পর্শ থাকাকালীন সময় এমনটা সহজে হতে পারে না। বিশেষ করে দেখবে
যে ক্ষেত্রে কোনো মৃতদেহ মৃত্যুর পরে একদিন কিংবা দুদিন থেকে গেছে, সেই মৃতদেহ কিন্তু পোড়াবার সময় বড্ড জ্বালাতন করে। এমন আমি নিজেও দেখেছি। শ্মশানের ওপরে চিতায় তুলে দেওয়া মৃতদেহে দাউ দাউ করে আগুন জ্বলছে, অথচ সেই মৃতদেহ চিতা থেকে লাফিয়ে নেমে পড়েছে মাটিতে। তারানাথ যে মিথ্যে কথা বলে না, সে কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। মাঝে মাঝে অবিশ্বাস্য কিছু শুনলেও সেটাকেও বিশ্বাস করার চেষ্টা করি। কিন্তু কিশোরী এ সমস্ত কথা একেবারে যুক্তি দিয়ে উড়িয়ে দেয়। তবে আমি জানি আমার মতন অবিশ্বাসী কিশোরী নিজেও, কিন্তু সে অর্থে সে খুব একটা অবিশ্বাস করে না। ভারী আশ্চর্যের কথা, এমনটা আবার হয় নাকি? অনেক মৃতদেহ শ্মশানে পোড়াবার সময় মাঝে মাঝে মজ্জা কিংবা হাড়ে টান পড়লে সে উঠে বসে, এটুকু শুনেছি। কিন্তু তাই বলে চিতা থেকে নিচে লাফিয়ে নেমে পড়েছে, এও আবার হয় নাকি? শুধু কি তাই, জ্বলন্ত অবস্থায় মৃতদেহ চিতা থেকে লাফিয়ে নেমে জীবন্ত মানুষকে ধরতে পর্যন্ত গিয়েছিল। এই এমন ঘটনা আমি নিজের চোখে দেখেছি। তোমরা বিশ্বাস করবে না, সেইবার ওই গ্রামে যে কি সমস্যার মধ্যে পড়েছিলাম আমরা, তোমরা না শুনলে বুঝবে না। দাঁড়াও, আজকে এই কথাটাই তোমাদের বলি। তারানাথ এবার সামনে রাখা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট তুলে নিয়ে তাতে অগ্নিসংযোগ করে তাতে লম্বা একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে তারপর বলতে শুরু করল। আসলে তারানাথের মুখে কথাগুলো শোনার অবশ্য অন্য একটা কারণ ছিল। আজ সকালে যখন আমি আর কিশোরী তারানাথের বাড়িতে আসার সময় মটলেনের কাছে এসে পৌঁছেছি ট্রামে করে, তখন দেখতে পেলাম কাঠের মাচায় করে একটি মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। তাই দেখে কিশোরী আর আমি কিছু একটা মন্তব্য করতে যাব, এমন সময় আমাদের পাশের চায়ের দোকানের একপাশে বসে থাকা একটি লোক বলে উঠল, মোরা দেখলে আগে তেমন কিছু মনে হতো না, বুঝলে? এখন কিন্তু বড় ভয় হয়। একবার আমার এক পরিচিতের বাড়িতে গিয়েছিলাম গ্রামে, সেখানে মরা পোড়াতে শ্মশানে গিয়ে যে কি বিপদে পড়েছিলাম সে কথা তোমাদের আর বলে বোঝাতে পারবো না। এরপর লোকটা তার গল্প শুরু করলো। আমরা পাসিং শোয়ের প্যাকেট নিয়ে সেখান থেকে চলে আসতে আসতে কিশোরী এবং আমি শেষের দিকে শুনতে পেলাম লোকটি বলছে, মোরাটা দোষ পেয়েছিল, বুঝলে? খাটিয়ায় করে 4 জনে মিলে নিয়ে যাচ্ছে, আমি পেছনে। বারবার যেন মনে হচ্ছে মোরাটা শুয়ে থাকা অবস্থা থেকে মাথা তুলে পেছনের দিকে তাকিয়ে দেখছে। গ্রামের দিকে অন্ধকার, আলো কম, ভালো করে কোনো কিছু বোঝাও যায় না। শ্মশান নিয়ে অভিজ্ঞতা আমারও একটা আছে, তবে সেটা খুব একটা সুখকর নয়। তবে ভয় টয় পাইনি, অদ্ভুত একটা অভিজ্ঞতা হয়েছিল। আচ্ছা, ঠাকুরমশাই তো জীবনে অনেক এমন ঘটনা দেখেছেন, শ্মশান টশান নিয়ে, মৃতদেহ নিয়ে। এসব কথা তো তিনিই ভালো জানবেন বলেই মনে হয়, তাই না? মৃতদেহে যে দোষ লাগে এমন কথা আমিও কয়েকবার শুনেছি, এমন কোনো অভিজ্ঞতা আমার নেই। তারানাথের কাছ থেকে এই ব্যাপারে তেমন কিছু আমরা নিশ্চয়ই জানতে পারবো। খুশি মনে তারানাথের কাছে এসেছিলাম। তারানাথ তখন তক্তপোষের একপাশে বসে খুব মন দিয়ে সামনে রাখা একটা তুরস্ক কাগজের উপর লেখা কিছু পড়ছিল। আমরা এসে ঢুকতেই মুখ না তুলেই সে বলল, আজ বড় সঠিক সময়ে এসেছ। অনেকদিন আগের এক পরিচিতের একটা কুষ্ঠি আজ হাতে এসেছিল, আমার কাছেই ছিল। সে ভুলে গিয়েছিল, তাই আমি দেখছিলাম। তোমরা বসো। আকাশের অবস্থা আজ ভালোই আছে ঠাকুরমশাই। আসার সময় একটা মৃতদেহ দেখলাম, তাই দেখে আমাদের মনে বড় কৌতূহল উপস্থিত হয়েছে। আচ্ছা ঠাকুরমশাই, মানুষ মারা যাওয়ার পর পোড়ানোর আগে পর্যন্ত সেই মৃতদেহের দোষ লাগে বলে শুনেছি। এই দোষ কেমন হয়? যতদূর মনে পড়ে তখন বর্ষার সময় গ্রাম বাংলার বুকে মাঝে মাঝে সেই ভীষণ অবস্থা দেখা যায়। নদী, নালা, খাল, বিল সব জলে ভরে যায়। আর তার জন্যেই এই সময়ে গ্রামে গঞ্জে বিভিন্ন অসুখ বিসুখ দেখা যায়। তবে সেবারে কিন্তু বন্যা হয়নি তেমন। আমি গ্রামে ছিলাম না। সেইবার ঘুরতে ঘুরতে কুসুমপুর বলে একটা গ্রামের কাছে গিয়ে পৌঁছেছি। গ্রামটা বেশ ছোট, নদীর ধারে গ্রামের শ্মশান। গ্রামে যেখান থেকে ঢুকেছি সেখানে প্রথমেই শ্মশানের দিক থেকে এগোতে হয়। সেই শ্মশানের দিকের পথ ধরে এগোচ্ছি।
এমন সময় দেখতে পেলাম শ্মশানের দিক থেকে কিছু লোকজন হেঁটে যাচ্ছে। দুজন দাঁড়িয়ে কথা বলছে। আর একটু কাছে এগোতেই তাদের একজনের মুখে শুনতে পেলাম, কিন্তু এসব কি করে হলো সেটাই তো বুঝতে পারছি না। আজ সকালে এতক্ষণ ধরে খুঁজলাম, তবুও মৃতদেহ খুঁজে পাওয়া গেল না। ভুলটা আমারই হয়েছে। আমি যদি ওখান থেকে উঠে না পড়তাম তাহলে তাহলে তো আর এমন কিছু হতো না। আমি পরে তাদের নাম জেনেছিলাম। একজনের নাম শশীচন্দ্র আর একজনের নাম কেশব। তা শশীচন্দ্র কেশবের কাঁধে হাত দিয়ে তাকে সান্ত্বনা দিতে লাগলো। ততক্ষণে আমি কাছাকাছি পৌঁছে গেছি। এতক্ষণে লোকগুলোর চোখ আমার উপরে এসে পড়ল। তারা দুজন তো একটু অবাকই হলো। তাদের মধ্যে একজন আমার দিকে এগিয়ে এলো। তার নাম মণিলাল। সে হাত জোড় করে বলল, একেই বোধহয় বলে ঈশ্বরের চাওয়া। ঠাকুরমশাই, বড় ভালো সময় আপনি এখানে এসেছেন। আপনি কে আমি জানি না, কোথা থেকে এসেছেন তাও জানি না। এই বিপদে আমাদের সাহায্য করুন। কাল রাতে একটা মরা নিয়ে আমরা শ্মশানে এসেছিলাম, ওই হরিসাধন খুড়োর মৃতদেহ। কিন্তু কাল রাতে সেই মরা হারিয়ে গেছে। আজ সকাল থেকে খুঁজেও সেটা খুঁজে পাইনি। মণিলালের কথায় আমি আশ্চর্য হয়ে গেলাম। বললাম, মৃতদেহ হারিয়ে গেছে? কিন্তু মৃতদেহ হারিয়ে যায় কি করে? নিশ্চয়ই সে মৃতদেহের দোষ লেগেছিল। এমনি এমনি তো সে হারাবে না। তোমাদের মধ্যে কারোর তো মৃতদেহ ছুঁয়ে থাকার কথা ছিল। তাহলে কাল রাতে যা হয়েছিল সে কথা আপনাকে আর কি বলবো ঠাকুর মশাই। চলুন চলুন, আপনি বাড়িতে চলুন, বাড়িতে গিয়ে সব কথা হবে। এখন এখানে শুধু শুধু আর অপেক্ষা করে কোনো লাভ নেই। শশীচন্দ্র, মণিলাল এবং কেশব, তাদের সঙ্গে গোবিন্দ নামে আরেকজন ছিল। সে রীতিমতো অসুস্থ, তাই সে বাড়িতেই রয়েছে। বাকিরা গ্রামের লোকেদের নিয়ে শ্মশানে এসেছিল হরিসাধন খুঁড়োর মৃতদেহ খোঁজার জন্যে। তা আমরা গিয়ে বসলাম শশীচন্দ্রের বাড়িতে। শশীচন্দ্রের বাড়িতে তার বৃদ্ধা মা ছাড়া আর কেউ নেই। সে অসুস্থ। শশীচন্দ্রই সবকিছু করে। শশীচন্দ্র আমার অবস্থা বুঝতে পেরে আমায় চিঁড়ে, গুড় আর দুধ খেতে দিল। এবার দুপুর হয়ে এসেছিল প্রায়। একটু পরে শশীচন্দ্র রান্না চড়াবে। তার আগেই তার বাড়ির দাওয়ার কাছে আমরা বসেছি। মণিলাল বলল, এমন ঘটনা জীবনে কখনো দেখিনি ঠাকুরমশাই। এই প্রথমবার এই আমাদের চোখের সামনে মরাটা হারিয়ে গেল। আর শুধু তাই নয়, কাল রাতে গোবিন্দর যে কি হয়েছিল, ওকে সবাই মিলে বেঁধে রেখে দিয়েছিলাম ঠাকুরমশাই। আমার মনে হয় খারাপ কিছু একটা শুধু গোবিন্দকে নয়, ওই মরাটাকেও পেয়েছে। মরাটাকে আমরা হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে চলে যেতে দেখেছি। ওই জঙ্গল পেরিয়ে তো নদী। এতক্ষণে বুঝতে পারলাম আমার ভাবনাটাই ঠিক। মৃতদেহে মাঝে মাঝে দোষ লাগে, আর তখন সেই মৃতদেহ আগুনে পোড়ানো কিংবা খুঁজে পাওয়া বড্ড মুশকিল হয়ে যায়। আমি বললাম, কালকে আসলেই কি হয়েছিল সেই সব কথা আমাকে খুলে বলো তো তোমরা। কাল সন্ধ্যের সময় আমি গিয়েছিলাম হরিসাধন খুড়োর বাড়িতে। আসলে ওইদিকে গিয়েছিলাম একটা কাজেই। এমন সময় ভাবলাম যাই একবার হরিসাধন খুড়োর বাড়ি থেকে ঘুরে আসি। হরিসাধন খুড়ো যখন সুস্থ ছিল তখন কবিরাজি করত, গ্রামের লোকেদের ওষুধ টষুধ দিত। শেষের দিকে বুড়ো কেমন যেন খিটখিটে হয়ে গিয়েছিল। তবে এমন তো হয়ই, বয়স হলে মানুষের মধ্যে এমন অনেক কিছুই দেখা যায়, তাই আমরা সেরকম কিছু ভাবিনি। কিন্তু কাল সন্ধেবেলায় বুড়োর বাড়িতে গিয়ে তাকে ডাকলাম, দেখলাম কোনো সাড়া নেই। অনেকবার ডাকাডাকি করে দেখি ঘরের দরজা খোলা। একটু ধাক্কা দিতেই দরজা খুলে গেল। ঘরের ভেতর ঘুটঘুট করছে অন্ধকার। সন্ধে হওয়ার পরেও ঘরের আলো কেউ জ্বালায়নি। এমন সময় একটা ব্যাপার মনে হলো। কি ব্যাপার? ওদের বলেছিলাম, ওরা কেউ বিশ্বাস করেনি। আমি নিজেও যে পুরোপুরি বিশ্বাস করেছি সে কথা বলবো না। আমার যেন মনে হলো এই ঘরের ভিতর অন্ধকারের মধ্যে যেন কেউ একটা দাঁড়িয়ে আছে। ভালো করে বোঝা যায় না, মানে ওই ছায়া ছায়া মতো একটা অন্ধকারের মতো। কি করে বোঝাই? কালো ছায়া যেমন করে দেখা যায়। ঠাকুরমশাই, আমার কথাটা বুঝতে পারছেন আপনি? কিন্তু যে দাঁড়িয়ে আছে সে আমার দিকে তাকিয়ে দেখছে মাত্র এক মুহূর্তের জন্য। তারপরেই যেন মনে হলো সেটা মিলিয়ে গেল। আমি হরিসাধন খুড়োকে ডাকতে ডাকতে ঘরের ভেতরে ঢুকেছি। সঙ্গে আমার দেশলাই ছিল। কি মনে হতে আমি দেশলাইটা জ্বালিয়ে ঘরের বিছানার দিকে তাকাতেই দেখি ঘরের বিছানার উপরে অদ্ভুতভাবে পড়ে রয়েছে হরিসাধন খুড়ো। তার মাথা থেকে প্রায় বুক পর্যন্ত মাটির উপরে ঝুলছে।
বাকিটুকু বিছানার উপরে। বিশ্বাস করবেন না, প্রথমেই যেন মনে হলো কেউ একজন তার হাত দুটো ধরে টানতে টানতে নিচে নামাবার চেষ্টা করছিল, কিন্তু আমি ঘরে ঢুকতেই সঙ্গে সঙ্গে চলে গেছে। অথচ ঘরে কেউ কোথাও নেই। মণিলালের কথা শুনে একটা ব্যাপার বেশ বুঝতে পারছিলাম, যে সে মিথ্যে কথা বলছে না। তার চোখে মুখে সেই মিথ্যের ভাবটা নেই। একটা অদ্ভুত শক্ত কাঠিন্য তার মুখে লেগে রয়েছে। শশীচন্দ্র বলল, আদৌ অন্ধকারে মণিলাল ভুল দেখেছে বলেই মনে হয়েছিল। সে যখন আমাদের এসে জানায় তখন তখন আমরা গ্রামে খবরটা দিই। ওই বুড়োর শেষের দিকের মেজাজ ভালো ছিল না, আগেই বলেছি। তার জন্য গ্রামের কেউই এগোতে চাইল না। শেষে আমি, মণিলাল আর কেশব জড়ো হলাম। এই কেশবকে সেইখানে রাখলাম, মণিলালকেও রাখলাম। গোবিন্দ তখন ঘুমোচ্ছিল, তাকে ঘুম থেকে তুলেই ডেকে নিয়ে এলাম। কিন্তু এখন মনে হয় গোবিন্দকে যদি না ডেকে আনতাম তাহলেই বড় ভালো হতো। তার এমন অবস্থা হতো না। গোবিন্দর কথা মনে পড়তেই আমরা সেইখান থেকে উঠে পড়লাম। আর গোবিন্দর বাড়িতে গোবিন্দর বউ আর ছেলে মেয়ে সবাই রয়েছে। আমাদের ঢুকতে দেখেই গোবিন্দর বউ প্রায় হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বলল, হে আমার কি হলো গো, হে আমার কি হলো? ওর এমন অবস্থা কি করে হলো? কাল রাত থেকে ভুল ভুগছে, কিচ্ছু খাচ্ছে না, গায়ে প্রচন্ড জ্বর। কবিরাজ পর্যন্ত এই জ্বর থামাতে পারছে না। দেখলাম গোবিন্দর বউয়ের কথাগুলো শুনে কেশব, শশীচন্দ্র এবং মণিলালের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। ওরা আমার দিকে তাকালো। আমি এগিয়ে গিয়ে ঘরের দরজাটা পেরিয়ে ঢুকতে যাব, এমন সময় মনে হলো ঘরের ভেতরে কিছু একটা যেন আছে। তোমরা বিশ্বাস করবে না, তখন দিনের বেলা, চারপাশে সূর্যের আলো রয়েছে, কিন্তু সেই ঘরের ভেতরটা গুমোট, কেমন যেন অন্ধকার। ঘরের ভেতরে ঢোকার আগে আমি এমন থমকে যাওয়ায় ওরাও থমকে গেল। পেছন থেকে গোবিন্দর বউয়ের কান্নার শব্দ ভেসে আসছে। ঘরের ভেতরে ঢুকবো ঢুকবো করছি, এমন সময় শুনতে পেলাম গোবিন্দ বিড়বিড় করে বলছে, আমি তো তোমায় আটকাইনি, চলে যাও, এখান থেকে চলে যাও। কাল রাত থেকেই অমন চলছে। কাল রাতে কিছু একটা বলছিল, অতি কষ্টে শ্মশান থেকে কাল গোবিন্দকে নিয়ে এসেছিলাম, তারপর থেকেই এসব চলছে। আমি ঘরের ভেতর ঢুকে পড়লাম ঝট করে। এগিয়ে গিয়ে ঘরের জানলাগুলো হাতে হাতে খুলে দিলাম। আমার দেখা দেখি মণিলালও সেটাই করল। ঘরের ভেতরে আলো এসে প্রবেশ করতেই গোবিন্দ উঠে বসল। তার চোখ যেন করমচার মতো লাল। সে প্রথমেই চোখ খুলে আমার দিকে তাকিয়ে অদ্ভুত গলায় বলল, তুই এখানে এসেছিস কেন? চলে যা এখান থেকে, এই ঘরে তুই ঢুকবি না। তুই বুঝতে পারছিস না? তুই বুঝতে পারছিস না হরি সাধনকে কে নিয়ে গেছে? সোজাসুজি এমন একটা কথা শুনে আমি চমকে উঠলাম। আর তারপরেই একটা অদ্ভুত ব্যাপার আমার মনে হলো। আমি এখানে আসার পরে যদি কোনো খারাপ আত্মার আভাস পেতাম, তাহলে তো সে চিৎকার করত, এখান থেকে আমায় চলে যাওয়ার জন্য বলতো। সে কিন্তু একবারও সেই কথা বলেনি। তার বদলে হরি সাধন অর্থাৎ সেই মৃত বুড়োর কথা বলছে। কথাটা শুনে আমি আশ্চর্য হলাম। গোবিন্দ আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে লাগলো। এখনো বুঝতে পারছিস না? কিচ্ছু বুঝতে পারবি না। তোরা কি ভেবেছিস শ্মশানে ওই মোড়াটা নেই? মোড়াটা শ্মশানেই আছে। তোরা খুঁজতে পারিসনি। উত্তর দিকে যে পাকুর গাছটা আছে, সেই পাকুর গাছের একেবারে শেষের দিকে নদীর ধার বরাবর রয়েছে। ভালো করে খোঁজ গিয়ে যা, তাড়াতাড়ি খোঁজ। রাত হয়ে গেলে কিন্তু আবার ও চলে আসবে। সঙ্গে সঙ্গে আমি ইশারা করলাম ওদেরকে। আমার কথায় কেশব আর শশীচন্দ্র সেইখান থেকে বেরিয়ে পড়ল। বুঝলাম ওরা শ্মশানে যাবে, সেই উত্তর দিকের পাকুড় গাছের কাছে খুঁজতে। এদিকে মণিলাল আমার সঙ্গে ছিল। আমি আস্তে আস্তে গোবিন্দকে বললাম, কে তুমি? গোবিন্দর শরীরে এমনভাবে থাকলে যে গোবিন্দর বিপদ হবে। গোবিন্দর শরীর এই একটা দিনের মধ্যেই ভেঙে পড়েছে। আগে মরাটাকে খুঁজে বার কর, ওটাকে আগুনে পুড়িয়ে দে, তার আগে কোনো কিছু হবে না।
তুই যদি জোর করিস তাহলে কিন্তু গোবিন্দকেও নিয়ে যাব। খিলখিল করে সে হাসতে লাগলো আমার দিকে তাকিয়ে। আমি অবাক হচ্ছিলাম বটে, কিন্তু এর মধ্যে গোবিন্দর বউ এসে পড়ল। সে ছুটতে যেতে চাইল গোবিন্দর কাছে, কিন্তু শশীচন্দ্র তাকে বাধা দিয়ে রাখল। গোবিন্দ তার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে বলল, তুই অমন করিস না। আমি ওর কোনো ক্ষতি করব না। আগে তোরা মরটাকে খুঁজে বার কর, তারপরে সব কিছু ঠিক হবে। হঠাৎ করেই যেন গোবিন্দর বউ থমকে গেল। তার কান্না ততক্ষণে বন্ধ হয়ে গেছে। এদিকে তাকিয়ে অদ্ভুতভাবে মণিলাল বলল, ঠাকুরমশাই, আমাদের মনে হয় মরাটাকে আগে খুঁজে বার করাই দরকার। আমার মন কেন জানি বলছে গোবিন্দর কোনো ক্ষতি হবে না। গোবিন্দ যেমন আছে তেমন থাকুক। কথাটা আমারও মনে হয়েছিল, কিন্তু ওই লাল করমচার মতো চোখ আর মুখে অদ্ভুত হাসি, মুখের পাশ থেকে গড়িয়ে বেরিয়ে আসা লালা সবকিছু বুঝিয়ে দেয় যে গোবিন্দ কিন্তু প্রকৃতিস্থ নেই। তার মধ্যে কোনো একটা আত্মা প্রবেশ করে বসে রয়েছে। দিনের বেলা যখন তার মধ্যে এমন অবস্থা দেখা যাচ্ছে, তার মানে সেই আত্মার ক্ষমতা কিন্তু নেহাতি কম নয়। কিন্তু সমস্যা হলো সেই আত্মাটা কে? আর তার চেয়েও বড় কথা, হরিসাধন বুড়োর মৃতদেহের মধ্যে একটা আত্মা প্রবেশ করেছে। তার মানে এই দুই আত্মাই সেদিন, অর্থাৎ আগের দিন, শ্মশানে সেই চালা ঘরের মধ্যে ছিল। মাথার ভেতরে যেন সবকিছু তালগোল পাকিয়ে যেতে লাগলো। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল এক সাধুর কথা। অনেকদিন আগেই এমনই এক অবস্থার মধ্যে পড়ে এক সাধু আমায় বলেছিল, দেখো তারানাথ, যতক্ষণ না পর্যন্ত আত্মার দ্বারা কোনো মানুষের ক্ষতি হচ্ছে, ততক্ষণ তার উপর বল প্রয়োগ না করলেও চলে। একবার ভেবে দেখো, প্রতিটি আত্মাই কোনো না কোনো কারণে মানুষের মধ্যে প্রবেশ করে। অকারণে আত্মা তখনই প্রবেশ করে যখন কোনো তান্ত্রিক তাকে চালিত করে। এমন ক্ষেত্রে সব সময় তার কারণ খুঁজে বার করে তাকে ঠিক করার চেষ্টা করবে। তাহলে দেখবে সেই আত্মা এমনি এমনি তার শরীর থেকে বেরিয়ে পড়বে। সাধুর সেই কথা মনে পড়ে যাওয়ার জন্যে আমি গোবিন্দর ঘর থেকে বেরিয়ে এলাম। গোবিন্দর বউকে আসার সময় বলে এলাম, দেখো মা, গোবিন্দ যেন বাড়ি থেকে বাইরে কোথাও যেতে না পারে। তাকে কিছু বলতে হবে না, তুমি ঘরেই থাকো। আর হ্যাঁ, ছেলেকে একটু দূরে দূরে রেখো। আর যদি কোনো সমস্যা হয় তাহলে গ্রামের লোকেদেরকে খবর দিও। লোকজন থাকলে অত সহজে কিছু করতে পারবে না। গোবিন্দর বউকে বুঝিয়ে সুঝিয়ে কোনো রকমে পরামর্শ দিয়ে আমি আর মণিলাল সেইখান থেকে বেরিয়ে এলাম। মণিলালও বেশ অবাক হয়েছিল। সে বলল, তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি ঠাকুরমশাই? শ্মশানের উত্তর দিকে, সেই পাকুড় গাছের কাছে। গিয়েই দেখা যাক সেইখানে বুড়ো হরিসাধনের মৃতদেহটা পাওয়া যায় নাকি। যদি পাওয়া যায় তাহলে বুঝতে হবে অন্তত গোবিন্দর মধ্যে যে প্রবেশ করেছে সে মিথ্যে কথা বলছে না। তারপর সেই মৃতদেহটা পাওয়া গেল। কিন্তু আপনি তো বলেছিলেন মৃতদেহের দোষ লেগেছে। যদি দোষ লেগে থাকে তাহলে সেই মৃতদেহটা আপনি এত সহজে খুঁজে পেলেন কি করে? আর তাছাড়া কোনো একজন প্রেতাত্মা কেন ওই মৃতদেহের খোঁজ দিয়ে দেবে, সেটাও তো বুঝতে পারলাম না। আপনি তো বলছেন সেই রাতের বেলা শ্মশান চালাঘরের মধ্যে গোবিন্দের মধ্যে সেই প্রেতাত্মা প্রবেশ করে এবং তার জন্য তার শরীর অসুস্থ হয়। তোমাদের মতো আমিও তখন কোনো কিছুই ভালো করে বুঝতে পারছিলাম না। এটা তো খোলা চোখে দেখা যায় না যে তাকে বোঝা যাবে, তাকে অনুভব করতে হয়। তারপর দিনের বেলা এইসব কিছুর অনুভূতি অনেকটা কমে যায়। রাত হলে যেমন প্রেতাত্মাদের ক্ষমতা বৃদ্ধি পায়, ঠিক তেমনই আমাদের মতো সাধক কিংবা তান্ত্রিকদেরও এই ব্যাপারে অনুভূতি বৃদ্ধি পায়। কিন্তু গোবিন্দর ক্ষেত্রে আপনি বলেছিলেন যে তার মধ্যে কোনো আত্মা প্রবেশ করে থাকলেও সে এখনো পর্যন্ত তার ক্ষতি করতে চায়নি। তাহলে তার কি কোনো একটা উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য তো ছিলই, কিন্তু সেই উদ্দেশ্য আমরা তখনও পর্যন্ত বুঝতে পারিনি। আমরা দুজন করে আলাদা আলাদাভাবে শ্মশানে গিয়েছিলাম।
আমি আর মনিলাল গিয়েছিলাম শ্মশানে। আমরা যখন শ্মশানের ভেতরে প্রবেশ করেছি তখন দেখলাম সেই চালা ঘরটা। মনিলাল আমায় সেই দিকে দেখিয়ে বলল, ওই চালা ঘরের কাছেই আমরা বসেছিলাম, বুঝলেন ঠাকুরমশাই? ওরা কোথায় গেল এখন? ওদের কোথায় খুঁজবো বলুন তো? উত্তর দিকে সেই পাকুর গাছ, মানে তো নদীর ওই দিকে যেতে হবে আমাদের। ততক্ষণে আমি সেই চালা ঘরের একপাশে একটা নিম গাছের দিকে ভালো করে তাকিয়ে দেখছি। বড় নিম গাছ, প্রেতাত্মা কিংবা অশুভ কিছু এখানে খুব সহজেই থাকতে পারে। সে কথা বললাম না, আমরা এগিয়ে আসব। এমন সময় দেখি জঙ্গলের উত্তরের দিক থেকে শশীচন্দ্র এবং কেশব এগিয়ে আসছে। আমরা এসেছি দেখতে পেয়ে কেশব বলল, মৃতদেহটা দেখতে পেলাম ঠাকুর মশাই, কিন্তু ওই দেহটা ভালো করে আনা যাবে না। ওই জঙ্গলের এদিকটা নদীর ঢালে গিয়ে শেষ হয়ে গেছে। পাকুড় গাছের নিচের দিকের জমিটা হঠাৎ নিচের ঢালের দিকে নেমে গিয়েছে, আর আর সেইখানেই নদী। নদীর কাছে মরাটা এমনভাবে আছে যে কি বলবো। কথাটা শুনে আমি ভালো করে কিছু বুঝতে পারছিলাম না, তাই আমরা আবার হেঁটে গেলাম সেইখানে। অনেকটা হাঁটতে হলো। শ্মশানের একদম শেষের প্রান্তে, জঙ্গল যেখানে শেষ হয়েছে সেইখানে নদীর জলের কুলকুল শব্দ শোনা যায়। আর একটু এগোতেই দেখতে পেলাম নদীটা বেশ বড়। আর তারপরে যে দৃশ্যটা দেখতে পেলাম সেইটার জন্যে কিন্তু আমি মোটেও তৈরি ছিলাম না। পাকুড় গাছটা সামান্য বেঁকে নিচের দিকে হেলে পড়েছে, আর সেই পাকুড় গাছের একদম নিচের দিকের একটা ডালে লতা পাতায় জড়িয়ে রয়েছে মৃতদেহটার একটা পা। মৃতদেহটার শরীরের প্রায় বুক পর্যন্ত নদীর জলের মধ্যে ডুবে রয়েছে। জায়গাটা এমনই যে পাকুড় গাছ ধরে নিচের দিকে নামা যায় বটে, কিন্তু গাছের মধ্যে থেকে একবার এদিক ওদিক হলে নিচে গিয়ে পড়তে হবে, আর গাছের মধ্যে দিয়ে নেমে লতা পাতা ধরে মৃতদেহ তুলে আনা সম্ভব নয়। উপায় একটা আছে, নৌকা নিয়ে জমির ওই দিক থেকে ঘুরে যদি যাই তাহলেই তো মৃতদেহটা আনা যাবে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আমার কথায় ওরা তিনজনই একেবারে রুদ্ধশ্বাসে আমার দিকে তাকালো। শশীচন্দ্র বলল, কি সমস্যা? উত্তর করে এমনভাবে অর্ধেক জল এবং অর্ধেক বাতাসে মৃতদেহটা রয়েছে। এই মৃতদেহ যদি তোমরা তুলে আনো, অন্ধকার নামার সঙ্গে সঙ্গে এই মৃতদেহের মধ্যে আবার খারাপ কিছু একটা প্রবেশ করবে। কিছুতেই তার আগে এই মৃতদেহ আগুনে পোড়ানো যাবে না। আমার কথায় তিনজনেই যেন একটু ভয় পেয়ে গেল। মনিলাল বলল, চেষ্টা তো আমাদের করতেই হবে ঠাকুরমশাই। এমনভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো আর হবে না। এই কেশব, শশী, তোরা একটা কাজ কর, তোরা ঘাটে চলে যা। ওখান থেকে নৌকো নিয়ে তারপরে মরাটাকে তুলে নিয়ে আয়। আলাদা করে কাউকে কিছু বলার দরকার নেই। এদিকে আমি আর ঠাকুরমশাই এখানে আছি, ততক্ষণে শ্মশানে কাঠকুটোর ব্যবস্থা করছি। এই মরা পুড়িয়ে তারপরেই বাড়ি ফিরবো। একটা কথা এখানে বলা দরকার। আমি যখন গ্রামে প্রবেশ করেছিলাম তখনই প্রায় সূর্য পূর্ব আকাশ থেকে মাথার উপরের দিকে আসতে শুরু করেছে। মনিলালদের বাড়িতে যাওয়া, সেখান থেকে গোবিন্দর বাড়িতে যাওয়া, আবার সেখান থেকে ফিরে আসা, এই সমস্ত করতে করতে সূর্য কিন্তু ততক্ষণে প্রায় পশ্চিম আকাশে এলিয়ে পড়েছে। মনিলাল এবং আমি শ্মশানেই রইলাম, বাকিরা চলে গেল। মনিলাল কাঠগুলো সামনের দিকে বার করতে শুরু করলো। এগুলো ওরাই নিয়ে এসেছিল সঙ্গে করে। এদিকে কাল বৃষ্টি হয়েছে, কিন্তু আজ সকালে রোদে কাঠগুলো সব শুকিয়ে গেছে। সে বাইরে বার করে আনতে আনতে গজগজ করে কি সব যেন বলতে লাগলো। এদিকে সূর্য পশ্চিম আকাশে প্রায় ডুবি ডুবি করছে, কিন্তু এখনো ওরা কেউ এলো না। এমন ঘটনায় অবাক হয়ে গেল মনিলাল। আশ্চর্য ব্যাপার ঠাকুরমশাই, এতক্ষণ তো সময় লাগার কথা না। ঘাট তো সামনেই, সেখান থেকে নৌকা নিয়ে মৃতদেহটা নিয়ে চলে আসতে কতক্ষণ লাগবে? এমন সময় বলতে বলতেই দেখতে পেলাম দুজন জেলে আর তার সঙ্গে আমাদের শশীচন্দ্র এবং কেশব, চারজন মিলে মস্ত চাদরে কিছু একটা মুড়ে কাঁধে করে নিয়ে এসেছে শ্মশানের ভিতরে। আমাদের দেখতে পেয়ে জেলেদের মধ্যে একজন বলল, কত ভারী! এ অল্প পয়সাই হবে না, আমাদের কিন্তু পয়সা বাড়িয়ে দিতে হবে। এমন মরা কাঁধে নিয়ে এসেছি,
কি বাজে গন্ধ। জেলেরা তখনকার মতো শশীচন্দ্রের কথা শুনে চলে গেল। বুঝতে পারলাম শশীচন্দ্রের কথা এদিকের লোকজন বেশ শোনে। আর কিছু না হলেও শশীচন্দ্রের বেশ জমি জমা আর প্রতিপত্তিও আছে। সে বেশ অর্থবান, আর এইরকম মানুষদের কথা গ্রামের বেশিরভাগ লোকেরাই শোনে বলেই আমি দেখেছি। যাই হোক, মৃতদেহটা যখন সে নামিয়ে রাখল ততক্ষণে সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে, আর একটু হলেই অন্ধকার হবে। আমি একটু তাড়া দিয়ে বললাম, বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি করো, মৃতদেহ তাড়াতাড়ি জ্বালাতে হবে। মৃতদেহটাকে ভালো করে ছুঁয়ে এখানে বসে থাকো। আর কিন্তু ভুল করো না, কেমন? যতক্ষণ না পর্যন্ত মরা চিতায় তোলা হবে ততক্ষণ তুমি এইখানেই থাকবে। কেশব মরা ছুঁয়ে বসলো বটে, কিন্তু এক হাত নাকে দিয়ে রইল। জলে পচে দুদিনের বাসি মরা কেমন যেন বিশ্রী পচা গন্ধ ছাড়তে শুরু করেছে। সবাই চিতা সাজাতে লাগলো। সূর্য ততক্ষণে পশ্চিম আকাশে ডুব দিয়েছে, তাই চারিদিকে অল্প অল্প অন্ধকার ছড়িয়ে পড়ল। তাড়াহুড়োতে বেরিয়েছি, সঙ্গে করে হ্যারিকেনটাও আনা হয়নি। শশীচন্দ্র আর মণিলালের কাছে দেশলাই ছিল। ওরা দেশলাই জ্বালিয়ে একটা কাঠের মাথায় কাপড় জড়িয়ে তাতে আগুন জ্বালালো, কিন্তু তেল নেই। এমন জলে ডোবা মরা, এমন মরা পোড়াতে গেলে তেল লাগবে। তাই মণিলাল বলল, শশীচন্দ্র, তোর বাড়ি কাছে, তুই বাড়ি গিয়ে তেল নিয়ে আয়। তেল ছাড়া এই মরা পোড়ানো যাবে না। চাদরটা সরালেই তো বাকিটা একেবারে জলে ভিজে রয়েছে। মনে মনে কিন্তু আমি প্রমাদ গুনলাম। শশীচন্দ্র যদি তেল আনতে যায় তাহলে আরও খানিকটা দেরি হবে, আর তখন অন্ধকারও নামবে। এই দোষ লাগা মৃতদেহ কি অন্ধকারের মধ্যে শ্মশানে ভালো করে পোড়াতে পারবো? কথাটা মনে মনেই রাখলাম। তখনই চট করে কিছু বললাম না। শশীচন্দ্র বেরিয়ে যেতেই কেশবের পাশে বসে পড়ল মণিলাল। আমি একটু দূরে শ্মশানের সেই চালা ঘরটার কাছে এসে বসলাম। এইখানেই সব কিছু রয়েছে। আর বসার সঙ্গে সঙ্গেই যেন একটা অদ্ভুত ব্যাপার আমার মনে হলো। যেন মনে হলো আমার আশেপাশে, বা বলা ভালো ঠিক পেছনের দিকে কেউ যেন এসেছে। তোমাদের তো আগেই বলেছি, অনেক কিছুর উপস্থিতি আমি অনুভব করতে পারি। চোখে দেখা না গেলেও অনুভব কিন্তু করা যায়, আর সেই অনুভবটাই আমি করতে পারলাম। আর তার সঙ্গে সঙ্গেই মনে হলো যেন খুব চেনা গলায় আমার কানের কাছ থেকে যেন কে বলছে, তাড়াতাড়ি কর, বেশি দেরি করিস না, বেশি দেরি করলে কিন্তু আবার বিপদ হবে। কথাটা শুনে আমি ঝট করে পেছনের দিকে তাকিয়েছি। এমন সময় সামনের দিক থেকে কেশব যেন হাউ মাউ করে ছিটকিয়ে গেল পেছনের দিকে। কাঁপা কাঁপা গলায় কেশব বলল, ওরে বাবা, মণিলাল, মরাটা চাদরের ভেতর থেকে যেন হাসছে। মণিলাল বোধহয় তার কথায় বিশ্বাস করেনি, কিংবা এত কিছুর মধ্যে সে হঠাৎ রেগে উঠেছিল। তাই সে প্রায় চিৎকার করে কেশবের দিকে তাকিয়ে বলল, ভীতু কোথাকার, কাল থেকে মরাটাকে নিয়ে তোরা এইসব করে চলেছিস। কতবার বলেছি মরা ছেড়ে কোথাও যাবি না। আমার কথা তোরা শুনবি না, তাই তো? কথাটা বলে মণিলাল সামনের দিকে এগিয়ে গেল। চাদর জড়িয়ে রাখা মরাটার মাথার দিক থেকে চাদরটা খুলে ফেলতেই দেখতে পেলাম মণিলালের শরীরটা থরথর করে যেন কেঁপে উঠেই পাথরের মতো স্থির হয়ে গেল। আর ঠিক তখনই আমার পেছনের দিকে সেই চেনা গলাটাই যেন একটা দীর্ঘশ্বাস ফেলে বারবার বলে উঠল, আবার তোরা আমার কথা শুনলি না। ঠিক তখনই পেছনের দিকে তাকিয়ে দেখলাম একটা কালো ছায়া যেন আমাদের পেছনের দিক থেকে ছিটকে কোথায় চলে গেল। মনে হলো একটা গলা নয়, যেন একটা চেনা গলা আর তার সঙ্গে একটা অচেনা অদ্ভুত গলা মিলিয়ে মিশিয়ে কথাগুলো শুনতে পাচ্ছিলাম আমি। তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম, আর তখনই দেখতে পেলাম আকাশে থাকা চাঁদের অল্প আলোতে মৃতদেহটা হাসছে। জলে ডুবে তার মুখটা কেমন সাদা ফ্যাকাশে হয়ে গেছে। তার চোখ দুটো যেন মরা মাছের মতো তাকিয়ে রয়েছে।
মুখটা হাঁ করা। জলে ডুবে থাকার সময় বোধহয় মাছেরা ঠুকরে ঠুকরে খেয়েছে তার ঠোঁট আর গালের চারপাশের মাংসপিণ্ড। দাঁতগুলো কেমন যেন বেরিয়ে আছে বাইরে। দুদিনের পচা আর একদিন প্রায় সারা রাত দিন জলে ডুবে থাকা মরা যেমন হতে পারে, বিভৎস পচা গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। আর একটু পরেই মনে হলো কেশব কিন্তু মিথ্যে কথা বলেনি। মরাটা সত্যি সত্যিই হাসছে। একটা অদ্ভুত খিলখিলে হাসির শব্দ যেন মরার দিক থেকে আমাদের এদিকে ছিটকে আসছে। মণিলাল পাথরের মতো দাঁড়িয়েছিল। এবার শক্ত গলায় বলল, আবার তুই এসেছিস? কেন যাচ্ছিস না? কেন আমাদের ছেড়ে যাচ্ছিস না? কি চাই তোর? হঠাৎ মনে হলো কি যেন একটা ব্যাপার ঘটল। তাকিয়ে দেখি নিম গাছটা অল্প অল্প করে দুলতে শুরু করেছে। মরাটা চাদর জড়িয়ে থাকা অবস্থায় ধীরে ধীরে উঠে বসল। শশীচন্দ্র বোধহয় সেই সময় এসে ঢুকেছিল। একটু দূরে দাঁড়িয়ে সেও এই ব্যাপারটা দেখে থমকে গেল, আর তার হাতে একটা তেলের ডিবে। আমি তাকে বললাম, তাড়াতাড়ি মণিলাল, তাড়াতাড়ি মশাল জ্বালাও। শশীচন্দ্র, তেলটা তাড়াতাড়ি নিয়ে এসো। এক মুহূর্তের মধ্যেই আমার কথায় কি যেন হয়ে গেল। কেশব ছুটে এলো মশাল জ্বালাতে। মণিলাল তার পাথর ভাব থেকে ছিটকে উঠে বসল সেই চালা ঘরের উপরে, আর তেলের ডিবেটা নিয়ে একরকম ছুটে এসে শশীচন্দ্র তার মুখটা খুলে তেল ছিটিয়ে দিল সেই মৃতদেহের গায়ে। এদের কাজটা যদিও বোকার মতো হয়ে গিয়েছিল, কিন্তু তবুও সুযোগটাকে কাজে লাগাতে ছাড়লাম না। সঙ্গে সঙ্গে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে ছুঁড়ে দিলাম সেই মরার গায়ের দিকে। মরার গায়ে তেল পড়ে গিয়েছিল, আর তার উপর দেশলাই কাঠি গিয়ে পড়ার সঙ্গে সঙ্গে দাউ দাউ করে তার গায়ের চাদরটা জ্বলে উঠল। চাদরটা সামান্য জলে ভিজেছিল বলে একটা লালচে ভাব হলো। সেই ধোঁয়ার মধ্যেই কে যেন খিলখিল করে হাসতে হাসতে বলল, তোরা ওকে নিয়ে যেতে পারবি না, ও এখন আমার। ওকে আমি এইখান থেকে তাও যেতে দেব না। নিম গাছের ওপর কখন যেন একটা কালো ছায়া এসে বসেছে। চাঁদের আলোটা ধীরে ধীরে সরে যাচ্ছে। দেখে বুঝতে পারলাম কালো মেঘ আবার ছড়িয়ে পড়তে শুরু করেছে। বৃষ্টি হবে, আর একবার বৃষ্টি নামলে তার মধ্যে এই জীবন্ত মৃতদেহকে কিন্তু খুঁজে পাওয়া সম্ভব হবে না। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এমন সময় অবাক হয়ে গেলাম মণিলালের সাহস দেখে। মণিলাল চালা ঘরের সামনের দিকে দাঁড়িয়ে আছে। তার হাতের মশাল একটু দূরে ধোঁয়ার মধ্যে ছড়িয়ে থাকা সেই জীবন্ত মৃতদেহের শরীর থেকে চাদরটা ছিঁড়ে ফেলেছে। এখন তার সম্পূর্ণ শরীর নিরাবরণ, শরীরে কিচ্ছু নেই। জলে ডুবে আগুনে পুড়ে একেবারে যেন একটা বিভৎস মূর্তি হয়ে গেছে। সেটার কি বলবো তোমাদেরকে? ওটা কি কোনো মৃতদেহ? যেন মনে হয় শিয়াল কুকুরে খুবলে খুবলে খাওয়া একটা নর কঙ্কাল উঠে এসেছে কোথা থেকে। যেন তার শরীর থেকে মাংসগুলো খাবলা খাবলা হয়ে গলে এক্ষুনি নিচে পড়বে। হ্যাঁ, আমি জানি তোমরা হয়তো ভাবছো আমি অতিরিক্ত বলছি, কিন্তু আসলে তা নয়। জলে ভিজে যাওয়ার জন্য তার শরীরটা ঢোল হয়ে গেছে, অথচ তার মধ্যেও যেন শরীরের মাংসগুলো এখানে ওখানে কেমন যেন শতছিন্ন অবস্থায় হয়ে রয়েছে। তার মধ্যে ধোঁয়া আর আগুনের জন্য একটা কালচে ভাব ছড়িয়ে পড়েছে চারপাশে। ততক্ষণে অন্ধকার নেমেছে। তার মধ্যে ভালো করে কিছু দেখা যায় না, কিন্তু আমি যেন দেখতে পাচ্ছি সেই দুটো চোখ মরা মাছের মতো। চোখের দৃষ্টির বদলে এখন কালো অন্ধকার। মুখটা হাঁ করা, মুখের ভেতর থেকে লালা গড়িয়ে গড়িয়ে টপ টপ করে এসে পড়ছে নিচে। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা কথা আমার মাথায় এলো।
একটু আগে আমার পেছনে যে ছায়া মূর্তিটা কথা বলছিল তার সঙ্গে গোবিন্দর বাড়িতে গোবিন্দর মুখ থেকে ভেসে আসা সেই অদ্ভুত কণ্ঠস্বরের যেন আশ্চর্য মিল। তাহলে কি কেউ চাইছে ওই হরিসাধন খুড়োর মৃতদেহ থেকে সেই আত্মাকে সরিয়ে ফেলতে? বাইরে তখন খিলখিলে হাসির শব্দ শোনা যায়। মশাল নিয়ে দাঁড়িয়ে থাকা কেশবকে উপেক্ষা করে সেই মৃতদেহটা দুপ করে সামনের দিকে এগিয়ে এসে বলল, ভালোই ভালোই বলছি, এখনো সময় আছে, চলে যাও এখান থেকে, চলে যাও। মণিলাল কিন্তু পেছনে সরল না। আমায় অবাক করে দিয়ে সে একবার সামনের দিকে এগিয়ে গেল। হঠাৎ করে আমার মনে হলো যে মণিলাল যে সাহসটুকু করতে পেরেছে তার বিশেষ কারণ হলো সে জানে ওই শরীরে থাকা প্রেতাত্মা আসলে শরীরটাকেই চায়। শশীচন্দ্র আর কেশব আমার পাশে দাঁড়িয়েছিল। কেশব বলল, কোনো লাভ হবে বলে তো মনে হচ্ছে না। কাল রাতে যেমন বেটা পালিয়ে গিয়েছিল, আবার আজকেও পালিয়ে যাবে দেখবেন। ঝমঝম করে তখন বৃষ্টি নেমেছে। মুহূর্তের মধ্যে নিচে দাঁড়িয়ে থাকা মণিলালের হাতের মশালটা নিভে গেল, আর সেটা নিভেই চারপাশে যেন একটা অদ্ভুত কণ্ঠস্বরে কে যেন হাসতে লাগলো। নিম গাছের দিকে তাকিয়ে দেখতে পেলাম সেই কালো ছায়াটা তখনও সেইখানেই বসে। কোনো কিছুই ভালো করে বুঝতে পারছিলাম না বটে, তবে একটা কথা কিন্তু বারবার মনে হচ্ছিল শ্মশানে এমন কিছু একটা ঘটছে যার ব্যাখ্যা এখনো পর্যন্ত আমি খুঁজে বের করতে পারিনি। মণিলাল কিন্তু ফিরে এলো। সে ক্লান্ত মুখে বলল, ওকে এমনভাবে ধরা যাবে না, জানতাম। আপনি ঠিকই বলেছিলেন, অন্ধকার হয়ে গেলে কিছুতেই ওকে আটকানো সম্ভব নয়। যা করার অন্ধকার হবার আগেই করতে হবে। কাল সকালে এসে খুঁজে দেখতে হবে। কালকে সকালে দিন থাকতে থাকতে ওই মৃতদেহটাকে পুড়িয়ে ফেলতে হবে, বুঝছেন? কিন্তু মরাটা এমন হলো কি করে? আমরা যখন নিয়ে এলাম তখন তো সব ঠিকই ছিল। বুঝতে পারছি, আমার মনে হচ্ছে শ্মশানে আসার পরেই, আর না হলে ওর আশেপাশেই কিছু একটা ছিল, যেই অন্ধকার নেমেছে অমনি সঙ্গে সঙ্গে সে ফিরে এসেছে। তার আগে অবধি তো কোনো কিছু হয়নি। আমি চুপ করে নিম গাছের দিকে তাকিয়ে তখনও ভেবে চলেছি। আমায় চুপ করে থাকতে দেখে ওরা তিনজনেই আমার কাছাকাছি এসে পড়ল। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এর মাঝে তো আর কিছুতেই বাইরে বেরিয়ে যাওয়া যায় না, আমাদের এইখানেই থাকতে হবে। মণিলাল বলল, ঠাকুরমশাই, আপনি কি ভাবছেন? কিছু একটা উপায় তো আপনি বলুন, যাতে এইসব কিছুর হাত থেকে রেহাই পাই। এমনভাবে তো আর ভালো লাগছে না। ওদিকে গোবিন্দর এমন অবস্থা, এদিকে প্রত্যেক দিন রাতের বেলা যদি এমন ঘটতে থাকে, তাহলে হরিসাধন খুড়োর দেহটাকে ছেড়েও তো আমরা যেতে পারছি না। তার তো তিনকুলে কেউ নেই। তার দেহের যদি সৎকার না হয় তাহলে যে কি হবে। আচ্ছা মণিলাল, তুমি আমায় একটা কথা বলেছিলে মনে আছে? সেদিন যখন তুমি হরিসাধন খুড়োর ঘরে গিয়েছিলে তখন দেখতে পেয়েছিলে যে কেউ একটা ঘরের মধ্যেই রয়েছে। তোমায় দেখতে পেয়ে সে তখনই সেখান থেকে চলে যায়, তাই তো? তেমনই তো মনে হয়েছিল, তবে সত্যি কি মিথ্যে কোনো কিছুই আমি বলতে পারি না। চারপাশে যা সব হচ্ছে তারপর আর কি করে বলি বলুন তো। তুমি ঠিকই দেখেছিলে। আমার মনে হচ্ছে শ্মশানে আসার পরে তখনও তোমরা ওইটাকেই খারাপ কিছু করতে দেখেছ। সবাই এক বাক্যে মাথা নাড়ল। আমিও ভাবছিলাম, আমি দেখেছি শ্মশানের আশেপাশে যেখানে মৃতদেহ পোড়ানো হয় তার আশেপাশের গাছে অনেক প্রেতাত্মারা মাঝে মাঝেই বাসা বাঁধে। সেই প্রেতাত্মা কিন্তু শরীর থেকে আলাদা হয়ে যায় মৃত্যুর পরে। আত্মা বেরিয়ে যাওয়ার পরে আত্মা মুক্ত হয়ে যায়। কিন্তু যখন কোনো আত্মা কোনো কারণে আর মুক্তি পায় না, তখন তা প্রেতাত্মা হয়ে যায়। তখন সে নতুন শরীর খোঁজে। মনে হলো হরিসাধন খুড়োর শরীরের ভেতরেই এমন কোনো এক প্রেতাত্মা প্রবেশ করেছে, আর তার উৎস হলো ওই নিম গাছ। ঝমঝম করে বৃষ্টির মধ্যে নিম গাছে বসে থাকা সেই কালো ছায়াটাকে আর দেখতে পেলাম না। সেই রাতটা একরকমভাবে কেটে গেল। রাতের দিকে জঙ্গলে, মানে শ্মশানের ভেতরের দিক থেকে মাঝে মাঝে হাসির শব্দ ছাড়া আর তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটল না। ওরা এমনিতেই দুরাত জাগা, তার উপর ক্লান্ত, অবসন্ন, ভয় পাওয়া শরীর, তাই আর জোর করলাম না।
পরদিন সকাল হতেই তাড়াতাড়ি সবাইকে যার যার বাড়ি পাঠিয়ে দিলাম। বললাম ভালো করে ঘুমিয়ে নিতে। দুপুরবেলা আমার সঙ্গে গোবিন্দর বাড়িতে দেখা করতে, আর সেইখান থেকে আমি সোজা চলে গেলাম গোবিন্দর বাড়িতে। তার মানে সেই রাতে আবার আপনাদের কাছ থেকে মৃতদেহটা হাত ছাড়া হয়ে গেল। কিন্তু মৃতের যেহেতু সত্যি দোষ লেগেছিল, তাহলে সেই মৃতদেহটা বারবার কি নিয়ে যাচ্ছিল বলুন তো? আর নিয়েই যদি যায়, তাহলে সেই মৃত আপনারা ফেরত পেলেন কি করে? ওহে ছোকরারা, শ্মশান ভূমি যে বড় আশ্চর্য এক জায়গা। শ্মশানের চারপাশে এক অদৃশ্য বাঁধন নিজে থেকেই তৈরি হয়ে যায়, বুঝেছ? সেই বাঁধন ছিঁড়ে শুভ অশুভ সব শক্তিকেই বাইরে বেরোতে বড্ড কষ্ট করতে হয়। এই যে মনে করো কোনো মৃতদেহ শ্মশানে পুড়িয়ে দেওয়া হলো। সেই আত্মা শ্মশানের আশেপাশে বন্দী হয়ে থাকে কিছু সময় পর্যন্ত। তারপর তার অন্ত্যেষ্টিক্রিয়া, কাজকর্ম এসব করার পর আত্মা সেইখান থেকে মুক্তি পায়। কিন্তু পৃথিবী থেকে মুক্তি পায় না। এ বড্ড জটিল ব্যাপার। সোজা করে তোমাদের বললে এইটুকু বলতে পারি যে হরি সাধনের সেই শরীরটাকে শ্মশান থেকে বাইরে নিয়ে যাওয়ার ক্ষমতা সেই আত্মার কিন্তু সেই মুহূর্তে ছিল না। আর তার জন্যেই তাকে ওই শরীরটাকে পুরোপুরি কবজা করতে হতো। পুরোপুরি কবজা সে করতে পারছিল না। রাতটুকু সে মৃতদেহটাকে নিজের কাছে রাখতে পারলেও দিনের বেলা কোনো কারণে তা সম্ভব হচ্ছিল না। সেই দিন সেখান থেকে গোবিন্দর বাড়ি যখন গেলাম, তখন দেখলাম গোবিন্দ বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। গোবিন্দর বউ আমার কাছে এগিয়ে এসে বলল, সাধু বাবা কালই সন্ধ্যার একটু পরপর রাতের দিকে যেন সুস্থ হয়ে গেছিল খানিকটা। আমার সাথে ভালোভাবে কথাও পর্যন্ত বলল। বড্ড ভয় পেয়ে গিয়েছিল। সেদিন কিছু একটা হয়েছিল, এমনই কিছু একটা বলছিল আর কি। আর তারপর কি যে আবার হলো। সন্ধ্যের একটু পরে ঠিক হয়ে গিয়েছিল। তখন কি বলেছিল? আমি রান্নাঘরে ছিলাম, বারবার এদিকে নজর রাখছিলাম। হঠাৎ দেখি রান্নাঘরের দরজার কাছে এসে গোবিন্দ দাঁড়ালো। শরীর থরথর করে কাঁপছে, ভালো করে কথা বলতে পারছে না। আমি তাড়াতাড়ি এসে ওকে ধরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলাম। বললাম, কি হয়েছে গো তোমার? তুমি এমন করছো কেন? জানি না, আমার কিছু একটা হয়েছে। আর কাল রাতে আচ্ছা, ওই হরিসাধন খুড়োর মোড়া পুরানো হয়েছে? না, পোড়ানো হয়নি। কাল রাতেই তো সেই মোড়া হারিয়ে গেছে। তারপর আজকে ওই মোড়া পোড়ানোর জন্যই ঠাকুরমশাই আর ওই মণিলাল, শশীচন্দ্র, কেশব সবাই চেষ্টা করছে। ঠাকুর মশাইকে? তাকে তো চিনলাম না। কিছু একটা হয়েছে শ্মশানে, যখন আমি দাঁড়িয়েছিলাম। এরপর গোবিন্দ সেদিন রাতের কথা তার বউকে বলেছিল। আসলে কি বলেছিল তা নেহাতি ছন্নছাড়া ভাবে বলেছিল। সেটা বললে তোমরা বুঝতে পারবে না। আসল কথাটা আমি তোমাদেরকে গুছিয়ে বলছি। গোবিন্দ যখন সেদিন চালা ঘরের কাছে দাঁড়িয়েছিল, সে বারবার দেখতে পাচ্ছিল যে ওই নিম গাছের মাথায় যেন কেউ একটা বসে আছে। গোবিন্দ এমনিতে সাহসী, চট করে সে ভয় পায় না। কথাটা সে বাকিদের বলবে মনে ঠিক করেছিল বটে, কিন্তু তার আগেই নিম গাছের মাথা থেকে সেই ছায়াটা কোথায় যেন মিলিয়ে যায়। গোবিন্দ মনে মনে বলে, এখন যদি আমি সবাইকে কথাটা বলি, তাহলে সবাই মনে করবে আমি ভুল দেখেছি। না, শুধু এ কথা কাউকে বলার কোনো প্রয়োজন নেই। তবে তার চেয়ে বরং চুপ করেই থাকি। এই কথা ভেবে গোবিন্দ চুপ করেই থাকে। তারপরেই সে দেখতে পায় সেই কালো ছায়াটা চালা ঘরের অন্য পাশে, যেখানে কেশব মরাটার কাছে বসে আছে, ঠিক সেইখানেই চলে এসেছে। গোবিন্দ কিছু বলতে যাবে, তার আগেই মনে হয় তার পেছনে যেন কেউ একটা এসে দাঁড়িয়েছে।
হঠাৎ করে তার গায়ের মধ্যে কিছু একটা প্রচণ্ড হাওয়ার ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে গোবিন্দ আর কিছু মনে রাখতে পারে না। সে প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিল। তার যখন জ্ঞান ফেরে সে দেখতে পায় যে সে ঘরের মধ্যে শুয়ে আছে। অর্থাৎ আগের দিন সকালে শরীর এত ক্লান্ত হয়েছিল, তার গোটা শরীর জুড়ে এত ব্যথা হয়েছিল যে সে কিছুই ভালোভাবে বলতে পারেনি। কোনো রকমে তার বউয়ের কাছ থেকে অল্প কিছু খেয়ে আবার শুয়ে পড়েছিল, কিন্তু তারপরের কথা আবার তার ভালোভাবে মনে নেই। আজ সকালেই যখন আমরা এসেছিলাম তখনও সে ভালোভাবে কোনো কিছুই মনে রাখতে পারেনি। একেবারে সন্ধ্যের দিকটায় তার একবার জ্ঞান ফেরে তখন সে তার বউয়ের সঙ্গে কথা বলেছিল। এইবার তো তোমরা বুঝতে পারলে যে গোবিন্দর সঙ্গে আসলে অদ্ভুত কিছু একটা ব্যাপার হয়েছিল। এরপরেও তো বোধ হয় কিছু বাকি আছে, তাই না? কারণ আপনারা তো তখনও ওই হরিসাধনের মৃতদেহটা শ্মশানে পোড়াতে পারেননি। আসল ব্যাপার তো তখনও বাকি ছিল। সেদিন গোবিন্দর সঙ্গে আমার যখন দেখা হলো তখন গোবিন্দ ঘুমোচ্ছে। তার মাথায় হাত দিয়ে দেখলাম ভীষণ জ্বর। গোটা শরীর এই দুদিনের মধ্যে রুগ্ন হয়ে পড়েছে। তাকে আর জাগালাম না। দুপুর পর্যন্ত গোবিন্দর বাড়িতেই বিশ্রাম করে নিলাম। তার বাড়ির বাইরে গাছের তলার কাছে হেলান দিয়ে বসে এ কথা ও কথা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছি। তা ঘুম ভাঙতেই দেখি গোবিন্দর বউ আমার জন্য খাবার নিয়ে এসেছে। দুদিনের এত কিছুর মধ্যে এমনভাবে ক্লান্ত হয়েছিলাম যে আমার খিদে পেয়েছিল, কিন্তু তা আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, খাবার খেয়ে আবার গাছে হেলান দিয়ে কখন যে ঘুমিয়েছি মনে নেই। ঘুম ভাঙল একেবারে বিকেলের দিকে। দেখি কেশব এসেছে আমাকে ডাকতে। বলল, ঠাকুরমশাই তাড়াতাড়ি চলুন, মৃতদেহটা আবার পাওয়া গেছে। অন্ধকার নামতে নামতেই সে মৃতদেহ পুড়িয়ে দিতে হবে, আর দেরি করা যাবে না। চলুন। গোবিন্দর বউকে গোবিন্দকে সাবধানে রাখতে বলে তখনই বেরিয়ে এলাম। আসার আগে একটা লাল সুতো এনে মন্ত্রপুত করে গোবিন্দর বউয়ের হাতে পরিয়ে দিয়ে এলাম, তার যাতে কোনো ক্ষতি না হয়। তার ছোট বাচ্চা রয়েছে। কেশবের সঙ্গে তখনই শ্মশানে যখন ফিরে এলাম, এসে দেখি সমস্ত ব্যবস্থা একরকম তৈরি। গ্রামের আরও কিছু লোক এসেছে। বোধহয় সমস্ত ব্যাপার স্যাপার শুনে তারা সঙ্গে আসতে রাজি হয়েছে। তাদের সামনে মণিলাল এবং শশীচন্দ্র। মৃতদেহটা একেবারে চিতায় তুলে দেওয়া হয়েছে। আগুন জ্বালাতে যা বাকি আছে। আমায় দেখে মণিলাল বলল, একবার আপনাকে ডাকতে গিয়েছিলাম ঠাকুরমশাই, আপনি ঘুমোচ্ছেন দেখে আর আপনাকে ডাকতে ইচ্ছে হয়নি। এত কিছুর মধ্যে থেকে আপনি গেছেন। কাল রাতে যা হয়েছিল তারপর। সময় নষ্ট করা যাবে না, এখনই চিতায় আগুন দাও, তাড়াতাড়ি করো। আমার কথায় ওরা বিপদটা বুঝতে পারল। তখন বিকেল হয়েছে, একটু পরেই অন্ধকার নামবে। কথায় কথায় শুনলাম মৃতদেহ খুঁজতে খুঁজতে প্রায় সারা দিন লেগে গেছে। ওরা দুপুর থেকে খুঁজে খুঁজে এই মাত্র পেয়েছে। মৃতদেহ চিতায় তোলা হলো। আজ মৃতদেহের অবস্থা আগের দিনের চেয়েও খারাপ। মৃতদেহ তুলে চিতায় আগুন লাগিয়ে দেওয়া হলো তো বটে, কিন্তু মৃতদেহের গায়ে কিন্তু সেই আগুন আর লাগে না। এদিকে তেল ছড়িয়ে দেওয়া হয়েছে। লোকজন চারপাশ থেকে অবাক হয়ে দৃশ্য দেখে চলেছে। আমিও দাঁড়িয়ে আছি। হঠাৎ নজর গেল সেই নিম গাছের দিকে, আর আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম চিতাটা যেখানে সাজানো হয়েছে সেইখান থেকে নিম গাছটা মাত্র 2 হাতের মধ্যে। নিম গাছের উঁচু একটা ডাল নিচের দিকে নেমে এসেছে। তখনও কিন্তু সূর্য পশ্চিম আকাশে ডুবে যায়নি, দিনের আলো রয়েছে, অথচ আকাশে কালো মেঘের অন্ধকার। বারবার যেন মনে হতে লাগলো নিম গাছের ডালটা ওই আগুন আর ধোঁয়াতে অল্প অল্প করে দুলছে। শশীচন্দ্র প্রায় চিৎকার করে বলল, আশ্চর্য ব্যাপার, এত কিছু করার পরেও দেহটাকে পোড়ানো যাবে না। এইসব যে কি হচ্ছে আমাদের গ্রামে কিছু বুঝতে পারছি না। আমার এসব ভালো লাগছে না। শশীচন্দ্রের এমনভাবে বিরক্ত হওয়ার কারণটা আমি বুঝতে পারছিলাম, কিন্তু এই সব কিছুর মধ্যে
আরেকটা ব্যাপার আমি লক্ষ্য করেছি। চিতার দিকে সবাই খেয়াল করে দেখলেও বোধহয় মৃতদেহের মুখের দিকটা দেখেনি। তার মুখের ভেতরে আবার সেই মাছের দৃষ্টির মতন দুটো চোখ ফিরে এসেছে। কয়েকজন লোক বাঁশ দিয়ে মৃতদেহটাকে চিতায় তুলে বাঁশ দিয়ে চেপে ধরে তাকে পোড়াবার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই আগুন আর লাগে না। আমি অধৈর্য হয়ে পড়লাম। ঠিক এমন সময় মনে হলো শ্মশানের দিক থেকে কে যেন আমায় ডাকছে। পেছনে তাকিয়ে দেখি পেছন থেকে গোবিন্দ দৌড়াতে দৌড়াতে এসে ঢুকছে। তাকে দেখে আমরা চমকে উঠলাম। কেশব ছুটে যাওয়ার চেষ্টা করছিল তার দিকে। আমি তাকে বাধা দিলাম। সে কিন্তু চিতার কাছ পর্যন্ত এলো না। একটু দূরে দাঁড়িয়ে মাটির উপরে দুটো পায়ের উপর হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলল, ওকে ওকে অমন ভাবে পোড়াতে পারবি না, ওকে অমন ভাবে পোড়াতে পারবি না তোরা। গোবিন্দর মুখে সেই বীভৎস গলা। তার গলা শুনে আশেপাশের লোকগুলো দ্রুত চালার ভেতরে ঢুকে গেল। দাঁড়িয়ে রয়েছি কেবল আমি, কেশব, মণিলাল আর শশীকান্ত। পেছন থেকে গোবিন্দর বউ ছুটতে ছুটতে এসেছে। শ্মশানে প্রবেশ করার মুখে সে থমকে দাঁড়িয়ে পড়ল। আমি হাত তুলে তাকে থামিয়ে দিয়েছিলাম। পেছন থেকে সে চিৎকার করে বলল, অনেক চেষ্টা করেছিলাম আটকে রাখার সাধু বাবা, কিন্তু কিছুতেই আটকে রাখতে পারলাম না। আমাকে ক্ষমা করবেন, ওকে আপনি বাঁচান সাধু বাবা, ওকে আপনি বাঁচান। ততক্ষণে একটা ব্যাপার যেন আমি বুঝতে পেরে গিয়েছি। তাই গোবিন্দর দিকে তাকিয়ে শক্ত গলায় বললাম, হরিসাধন, তোমার দেহটাকে মুক্ত করার জন্য কি করতে হবে সেই কথা আমায় বলো। গোবিন্দ এবার মুখ তুলে তাকালো। তার মুখে একটা অদ্ভুত হাসি, যেন হঠাৎ করেই কেউ কোনো কিছু বুঝতে পেরে গেলে যেমন হয় তেমন। আমার কথায় সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়েছে বুঝতে পারছি, কিন্তু কেউ কোনো কথা বলছে না। পেছনের দিক থেকে হুড়মুড় শব্দ শুনে তাকিয়ে দেখি কখন যেন দেহটাতে আগুন লেগে গিয়েছিল, আর সেই দেহটা চিতা থেকে লাফিয়ে মাটির উপরেও নেমে পড়েছে। তাকাতেই দেখতে পেলাম সূর্যটা যেন কখন পশ্চিম আকাশে ডুবে গিয়েছে। কালো মেঘে আকাশটা ঢেকে থাকার জন্যে সময়ের আগে আগেই যেন চারপাশটা অন্ধকার হয়ে এসেছে। এমন সময় পিছনে সেই জ্বলতে থাকা মৃতদেহটা চিৎকার করে উঠল, এত কষ্ট কেন দিচ্ছিস আমাকে? ওই দেহটা আমায় নিয়ে যেতে দে, নিয়ে যেতে দে আমায়। ওই হরি সাধনের জন্যই আমায় মরতে হয়েছিল। এতদিন পরে আমি যখন সুযোগ পেয়েছি তখন। গোবিন্দ চিৎকার করে উঠল, আমি তোকে মারিনি, আমি তোকে মারিনি। তোর তোর বড় রোগ হয়েছিল, সেই রোগে চিকিৎসা করার চেষ্টা আমি করেছিলাম, কিন্তু যদি তোর শরীর ভালো না হয় তাহলে আমি কি করব? তুই আমার ভুল চিকিৎসা করেছিস। আমি অন্য গ্রামে যেতাম, অন্য কবিরাজ দেখিয়ে আমার সবকিছু ঠিক করে ফেলতাম। তোর ওই ওষুধ খেয়ে একটু একটু করে আমি মরেছি। এই কুসুমপুর গ্রামে এমন কেউ নেই যে আমার ওষুধ খেয়ে তার ক্ষতি হয়েছে। কেউ কখনো বলতে পারবে না। তোর মনে প্রথম সেই সন্দেহ ছিল, তাই ওষুধ ভালোভাবে কাজ করেনি। তাছাড়া তোর যে মরণ রোগ হয়েছিল সেই রোগের একেবারে অন্তিম পর্যায়ে ছিলি তুই। আগুনে তখন দাউ দাউ করে জ্বলে উঠেছে সেই দেহটা। হঠাৎ তার মাথার দিকের আগুনটা কমে এলো। দেখতে পেলাম পচে গলে যাওয়া মৃতদেহটা আগুনে পুড়ে কেমন কালচে হয়ে আমাদের দিকে তাকিয়ে দেখছে। ওদের জন্যই এমন অবস্থা হয়েছে। ওদের কাউকে আমি ছাড়বো না। কথাটা বলেই সেই মূর্তিটা কেশব, মণিলাল আর শশীচন্দ্রের দিকে ছুটে এলো। ওরা তিনজনেই হুড়মুড় করে সেই চালের ভেতরে ঢুকে পড়ল। এমন একটা অদ্ভুত দৃশ্য দেখে সকলে চিৎকার করতে শুরু করেছে। ততক্ষণে গোবিন্দর বউ আর সহ্য করতে না পেরে শ্মশানের প্রবেশ পথের কাছেই জ্ঞান হারিয়ে পড়েছে। এইদিকে আমি পড়েছি দোটানায়।
গোবিন্দ যদি ছুটে গিয়ে তার মুখোমুখি হয় তাহলে গোবিন্দর শরীরের ক্ষতি হতে পারে। গোবিন্দর মধ্যে যে আত্মা রয়েছে সে হলো আসলে এই হরিসাধন। আগুনে পুড়তে থাকা সেই মৃতদেহটা ততক্ষণে চালা ঘরের একদম সামনে চলে গেছে। সে ভেতরে গিয়ে ঢুকে পড়লে যে কি হতে পারে তা আমি খুব ভালো বুঝতে পারছি। এমন সময় কি মনে হতেই আমি একটা কাজ করলাম। শ্মশানে জ্বলতে থাকা একটা কাঠ তুলে নিলাম। তোমরা জানোই তন্ত্রশক্তি দ্রব্যগুণের মাধ্যমে অনেক সময় ভীষণ কাজে লাগে। যে চিতার কাঠে তাকে পোড়ানো হচ্ছিল সেই চিতার কাঠে গোপন মন্ত্র উচ্চারণ করে তাকে পবিত্র করলাম। সেই আগুনটা নিয়ে এগিয়ে গেলাম তার দিকে, কিন্তু পেছন থেকে গোবিন্দ চিৎকার করে উঠল, ওই শরীর, ওই আত্মা থাকার সময় দেহটাকে পুড়িয়ে দিলে আমার যে মুক্তি হবে না, আমার যে দেহ চাই, দেহ ছাড়া যে আমি মুক্তি পাবো না। খিলখিল করে হেসে উঠল সেই মূর্তিটা। ততক্ষণে চালা ঘরের একেবারে ওপরে সে উঠে পড়েছে। আমি মনে মনে প্রমাদ গুনলাম, তাকে তাহলে আটকাবো কি করে? ঠিক এমন সময় আকাশ বাতাস কাঁপিয়ে একটা বিদ্যুৎ চমকে উঠল, আর তার সঙ্গে ঝিরঝির করে নেমে এলো বৃষ্টি। অবাক হয়ে দেখতে পেলাম দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনটা নিভে গেল সেই মরার শরীরে। আমিও আর দেরি করলাম না, সঙ্গে সঙ্গে সেই কাঠ যেটায় মন্ত্র পড়েছিলাম, আগুন তো নিভে গিয়েছে, কিন্তু সেটা নিয়েই এগিয়ে গেলাম তার দিকে। আমরা কিছু বুঝে ওঠার আগেই গোবিন্দ আকস্মিক লাফিয়ে পড়েছে সেই বীভৎস মূর্তিটার উপরে। তারা প্রবল চিৎকার করে উঠেছে। এই দুই মূর্তির মধ্যে একটা যে মানুষের মূর্তি সেটা তো তোমাদের আলাদা করে বলতে হয় না। গোবিন্দ দুই হাতে সেই মূর্তিটার গলা চেপে ধরল, আর সেই আত পছা গলা দুটো কঙ্কালসার হাত দিয়ে সেও গোবিন্দর গলা চেপে ধরেছে। এমন অদ্ভুত দৃশ্যের মাঝে পড়ে যে আমি কি করব বুঝতে পারছি না। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। কেশব, শশীচন্দ্র, মণিলাল পর্যন্ত অবাক হয়ে দৃশ্যটা দেখে চলেছে, কিন্তু আমি মনে মনে প্রমাদ গুনলাম, এমনভাবে চলতে থাকলে গোবিন্দর ক্ষতি হতে পারে। তাই তাড়াতাড়ি মাঝখানে এগিয়ে এসে আজ সকালে গোবিন্দর বাড়ি থেকে বেরিয়ে গ্রামের দিকে গিয়ে যে জিনিসটা জোগাড় করেছিলাম সেইটা বার করে আনলাম কোমরের খুঁট থেকে। একটা জিনিস এমন অবস্থার মধ্যে পড়তে হতে পারে ভেবেই জিনিসটা জোগাড় করে রেখেছিলাম, মাটির একটা মণ্ড। আর সেই মণ্ডটাকেই বন্দোবস্ত করে তৈরি করেছিলাম এতটা ক্ষমতা সম্পন্ন যে কোনো শরীরে অন্য কোনো অশুভ আত্মা প্রবেশ করলে তার মাথার ঠিক মাঝখানে কিংবা ব্রহ্মতালুতে এটা স্পর্শ করাতে পারলে কিছুক্ষণের জন্যে সেই আত্মা শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। এই সুযোগটা পেলাম। জিনিসটা সেই মৃতদেহের শরীরের কপালের ঠিক মাঝামাঝি জায়গায় ছোঁয়ানোর সঙ্গে সঙ্গেই পচে গলে পুড়ে আসা সেই শরীরটায় কেমন যেন একটা থরথর করে কাঁপুনি দেখা দিল। গোবিন্দ কিংবা তার মধ্যে থাকা হরিসাধনের প্রেতাত্মা যেই হোক না কেন, সে বুদ্ধিমান, সেই মুহূর্তে সে তাকে ছেড়ে দিল। না হলে একই শরীরের দুটো আত্মা তো রয়েছে দুই শরীরে, জড়িয়ে ধরে থাকার জন্য তার প্রভাব তার শরীরেও পড়তে পারে। গোটা শ্মশান কাঁপিয়ে যেন বিভৎস গলায় চিৎকার করে উঠতে লাগলো সেই মূর্তি। মাটির মণ্ড তার কপালের ওপর চেপে ধরে রয়েছে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কোথাও কোনো আলো নেই। এতক্ষণ ধরে সেই অন্ধকারের মধ্যে দুই মূর্তির মাঝে আমি পড়েছি। বিভৎস কণ্ঠে সেই মূর্তির গলা থেকে বেরিয়ে আসতে লাগলো, আমি রামদয়াল, আমি ছাড়বো না হরি সাধনকে, আমি ছাড়বো না। ও মরেছে, এত সহজে আমি ওকে মুক্ত হতে দেব না। এর মাঝে কেশব আর শশীকান্ত গিয়ে গোবিন্দর বউকে চালা ঘরের ভেতরে নিয়ে এসেছিল। গোবিন্দ কোথায় যেন সরে গিয়েছিল। দেখি সেই নিম গাছের তলায় গোবিন্দ চুপ করে দাঁড়িয়ে রয়েছে। একটা কালো ধোঁয়া সেই মৃতদেহটার কাছ থেকে বাইরে বেরিয়ে গিয়ে নিম গাছের দিকে এগিয়ে গেল। ততক্ষণে মণিলাল নেমে এসেছে। সে বলল, ঠাকুরমশাই, সবকিছু ঠিক আছে তো? সকাল না হওয়া পর্যন্ত কিচ্ছু বোঝা যাবে না।
এই দেহটাকে চালাঘরের মধ্যে রাখতে হবে, চারপাশে সবাইকে অপেক্ষায় থাকতে হবে পরদিন সকাল হওয়ার জন্যে। সবাই রইল ভেতরে, শুধু গোবিন্দ বাইরে রইল। পরদিন ভোর হওয়ার আগে আগে দেখলাম নিম গাছের তলায় গোবিন্দ হেলান দিয়ে শুয়ে রয়েছে। তাড়াতাড়ি তাকে তুলে আনা হলো যখন, তখন তার গায়ে জ্বর। নতুন করে চিতা সাজিয়ে সেই দিন সকালেই মৃতদেহটাকে পুড়িয়ে দেওয়া হলো। 3-4 দিনের বাসি পচা মৃতদেহ আগুনে পোড়ানো হলো এমনভাবে। মৃতদেহ তখন কিন্তু দাউ দাউ করে পুড়ছে। কেশব বলল, ঠাকুরমশাই, সেদিন যদি আমি মৃতদেহ ছেড়ে না উঠতাম তাহলে তো এমন কিছু হতো না, তাই না? আসলে গোবিন্দকে অমন অবস্থায় দেখে আমি আর চুপ করে বসে থাকতে পারছিলাম না। কিন্তু গোবিন্দর কি হয়েছিল ঠাকুরমশাই? আমি কোনো উত্তর করলাম না। সেই দিন সন্ধ্যের দিকে গোবিন্দর শরীর সামান্য ভালো হয়ে এলো। আমরা গোবিন্দর ঘরে গিয়েছিলাম। গোবিন্দ সুস্থ হয়ে হেলান দিয়ে বসে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, আশ্চর্যের ব্যাপার ঠাকুরমশাই, আপনি যে এসেছেন, আপনি যে আমাদের সঙ্গে ছিলেন, কোনো কিছুই আমি ভালোভাবে বুঝতে পারিনি। শুধু আমার স্ত্রীর মুখে শুনেছিলাম মাত্র। দেখো গোবিন্দ, যে কারণেই হোক তোমাকে ওই হরিসাধনের আত্মা বেছে নিয়েছিল। আমার তো মনে হয় মণিলাল যেদিন ওই ঘরে যাকে দেখতে পেয়েছিল সে আসলে হরিসাধনের নিজেরই আত্মা। নিজেই হয়তো সেই সময় নিজের ঘরে ছিল, এই ভেবে যে তার মৃতদেহের সৎকারটা যেন ভালোভাবে হয়ে যায়, তার জন্য ব্যবস্থা করছিল সে। তার মধ্যেই মণিলাল হঠাৎ করে বেরিয়ে যায়। সেই মুহূর্তে শ্মশানে কেশব তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর সেই মুহূর্তে ওই রামদয়ালের প্রেতাত্মা তার মধ্যে ঢুকে পড়ে প্রতিশোধ নেওয়ার জন্য। তার মানে হরিসাধন খুড়ো সব কিছুই বুঝতে পেরেছিল, তাই নিজের শরীরকে বাঁচানোর জন্য সে গোবিন্দর মধ্যে ঢুকে যায়। আরও আশেপাশেই ছিল। একদমই তাই। আর তার জন্যই বারবার হরিসাধনের আত্মা আমার সাহায্য চেয়েছে, আমায় আসল কথা বোঝাবার চেষ্টা করেছে। ভাগ্যিস আপনি সময় মতো এসে পড়েছিলেন, তাই সব কিছু হয়েছে। নাহলে রামদয়াল এই হরিসাধনের শরীরটাকে লুকিয়ে রেখে ঠিক নিয়ে যেত। আমি সামান্য হেসে উঠে বললাম, এমনটা হয় না মণিলাল, আসলে যা হওয়ার তাই হবে, তার জন্য আলাদা করে কোনো কিছু হয় না। হরিসাধনের মৃত্যুর সময় এমন অবস্থা হওয়ার কথা ছিল বলেই হয়েছে। এত পর্যন্ত কথা বলে তারানাথ চুপ করতেই আমি বললাম, ভয়ঙ্কর, মানে ওই আগুনে পুড়তে থাকা মৃতদেহ চিতা থেকে হঠাৎ করে লাফিয়ে নেমে আসার ব্যাপারটা সত্যি অদ্ভুত ছিল। কিন্তু এমন যদি অবস্থা হয়, মানে শ্মশানে মৃতদেহ যদি দোষ পায়, তাহলে সেই মুহূর্তে তা কাটাবার কোনো উপায় নেই। উপায় আছে, কিন্তু আসল সমস্যা কি জানো, চট করে এটা বোঝা যায় না। বিশেষ করে রাতের বেলা এসব ব্যাপার হলে শ্মশানের মধ্যে বোঝা যায় না, আর যতক্ষণে বোঝা যায় ততক্ষণে সব শেষ। তাই তো মৃতদেহের কাছাকাছি কোনো জীবন্ত মানুষের থাকা কিংবা তাকে ছুঁয়ে বসে থাকাটা প্রয়োজন। তারানাথ তার কথা শেষ করতেই আমরা উঠে পড়লাম। বাইরে এতক্ষণ ধরে টিপটিপ করে বৃষ্টি নেমেছিল, তা খেয়াল করিনি। এখন বৃষ্টিটা একটু কমে এসেছিল। আমরা উঠে পড়লাম। বেরোনোর সময় শুনতে পেলাম তারানাথ যেন নিজের মনেই বলতে লাগলো, সেদিন রাতে নিম গাছের ওপরে যে কালো ছায়া মূর্তিটাকে আমি দেখতে পেয়েছিলাম, সেটা আসলে হরিসাধনের আত্মা ছিল নাকি রামদয়ালের আত্মা ছিল, তা কিন্তু আমি বুঝতে পারিনি। তবে আমার সঙ্গে বারবার যে সাক্ষাৎ করেছে, সেইটা হরিসাধন ছাড়া অন্য কেউ হতে পারে না। আমরা রাস্তায় নেমে এলাম। পথ চলতে চলতে কিশোরী বলল, আমার জীবনেও শ্মশান নিয়ে এমন একটা অদ্ভুত অভিজ্ঞতা রয়েছে বুঝলে। তবে ঠাকুর মশাইয়ের মতন এমন না হলেও অন্যরকম। তোমায় একদিন শোনাবো। আরে ওই দেখো ট্রামের আওয়াজ শোনা যাচ্ছে। এই চলো চলো চলো। সত্যি সত্যি ট্রামের শব্দ শোনা যাচ্ছিল, তাই আমরা আর দেরি করলাম না, তাড়াতাড়ি বেরিয়ে এলাম। শুধু বারবার মনে পড়তে লাগলো সেই দৃশ্যের কথা। একটা বিভৎস মৃতদেহ গোটা শরীরে আগুন নিয়ে এক পা করে এগিয়ে আসছে সামনের দিকে। এ দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে না ফেললেও ভয়ে পাথর হয়ে যাওয়াটা
কোনো অস্বাভাবিক ব্যাপার নয় মনে হয়। শুনছিলেন সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প কুসুমপুরের শ্মশানে। তারানাথ তান্ত্রিকের চরিত্রে অমিত, বিভিন্ন চরিত্রে বর্ণক, সায়ম, রিতম, সৌম্যজিৎ, সৌমিতা এবং জ্যোতির্ময়। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর গল্প শুনে আপনার কেমন লাগলো, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।